নমস্কার। একটু অ্যাডমিন থেকে যদি জানান শোনা যাচ্ছে কিনা ভয়েসটা। একটু অ্যাডমিন থেকে যদি জানান শোনা যাচ্ছে কিনা, একটু ভয়েসটা চেক করছিলাম। শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে দাদা? আচ্ছা, ঠিক আছে। গুড ইভিনিং স্বর্ণালিদি, শুভ সন্ধ্যা। আহ, নমস্কার, আমি শুভমিতা, পুরনো কলকাতা গ্রুপের লাস্ট কয়েক বছরের মেম্বার। আজকে আমাদের একটা বিশেষ দিন ভারতবাসী উপলক্ষে, এবং সেই বিশেষ দিনটিতে আমি আজকে আমার বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসতে পেরেছি। এর জন্য প্রথমেই আমি পুরনো কলকাতা গ্রুপের প্রত্যেক অ্যাডমিনকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তো আমি পেশায় গবেষক। আমি এই মুহূর্তে আছি থাইল্যান্ডের মাহিজোল ইউনিভার্সিটিতে। আমি এখানে কাজ করি হচ্ছে নিউরোসায়েন্স, কিছু ব্রেন ডিসঅর্ডার্সের ওপর। এবং আমার পিএইচডির সময় আমি কাজ করতাম কলকাতায়, এবং আমার টপিক থাকতো নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার্স। তো বহুদিন ধরেই আমি ভাবছি যে আমি এমন কোনো একটা প্ল্যাটফর্মে কথা বলবো যেখানে আমি আমাদের এই যে রিসেন্ট গবেষণার যে অ্যাডভান্সমেন্ট, যে আমাদের সারা বিশ্ব এবং আমাদের ভারতবর্ষ অনেক দূর টেকনোলজিতে এগিয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে আমরা এখনো মেন্টাল ডিসঅর্ডার্স বা মন ভালো রাখা বা কোনো অ্যাংজাইটি বা অন্য রকমের কোনো সমস্যা নিয়ে এখন একটা সোশ্যাল ট্যাবুর মধ্যে থাকি। এবং বারবার আমরা যেটা বুঝি বা বোঝাবার চেষ্টা করি, বারবার যেটা আমরা বুঝি বা বোঝাবার চেষ্টা করি, সেটা হচ্ছে মন একটা পুরো ডিফারেন্ট সত্তা, এবং আমাদের শরীরটার সাথে মনের সেরকম কোনো যোগাযোগ হয়তো নেই। যার জন্য আমরা কারোর মেন্টাল ডিসঅর্ডার নিয়ে কথা বলতে গেলে এখনও ফিসফিস করে কথা বলি, বা এখনও লুকিয়ে চুরিয়ে বলি। এবং এখনও শোনা যাচ্ছে না? আরেকটু জোরে বলবো? তো আমরা এখনো মেন্টাল ডিসঅর্ডার নিয়ে কথা বলতে গেলে যেটা করে ফেলি সেটা হচ্ছে আমরা একটা সোশ্যাল ট্যাবুর মধ্যে তাকে ফেলে দিই। আমরা অনেক সময়, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও বলছে যে আমি কয়েকদিন আগে একজন মানুষের সাথে কথা বলছিলাম, তার প্রায় 70-এর ওপর বয়স। তার কিছু সমস্যা হচ্ছিল এই লকডাউন পিরিয়ডে কিছু জিনিস নিয়ে। তো আমি তাকে বললাম যে আপনি একটা নিউরোসাইকিয়াট্রিস্ট বা একজন কাউন্সিলরের সাথে কনসাল্ট করুন, কারণ আমার মনে হচ্ছে যে এটা আপনার একটুখানি দরকার কথা বলা কারোর সাথে। আমাকে সঙ্গে সঙ্গে তিনি বললেন যে না না, সাইকিয়াট্রিস্ট নয়, আমি আমাদের যে ফিজিশিয়ান তার সাথেই কথা বলবো। তো আমাদের মধ্যে সেই ট্যাবুটা কিছুতেই যেন যাচ্ছে না, যে আমার শরীরের যদি অসুস্থতা থাকে তাহলে আমি ডাক্তার যেমন দেখাবো, মনে যদি আমার কোনো সমস্যা হয় তাহলেও আমরা ডাক্তার দেখাবো। তো আজকে সেই বিষয়, সেই ভাবনা থেকেই আমি আপনাদের সামনে এসেছি। এবং আমার আজকের বিষয় হচ্ছে চলছে লকডাউন, ভুগছে মন, নেপথ্যে নিউরোসায়েন্স। অর্থাৎ এই যে লকডাউনের সময় আমরা তো বিভিন্নভাবে একটা খুব অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, সেইখানে দাঁড়িয়ে আমরা আমাদের যে গবেষণা বা যে ফাইন্ডিংগুলো আমরা রিসার্চের থেকে পাই সেটাকে কিভাবে বাড়িতে বসে কাজে লাগাতে পারি। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তো সবসময় আমার একটু মনে হচ্ছে যে আমার রাগটা বেড়ে যাচ্ছে, বা আমার বাড়ির বাচ্চাটা হয়তো যেভাবে পড়াশোনা করছিল, লেখাপড়া করছিল, সেটা করছে না। কিন্তু এই মুহূর্তে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা এটা নিয়ে বেশি ভাবারও সুযোগ নেই। তো সেইখানে দাঁড়িয়ে আমরা কি করতে পারি, বা আমরা কখন বুঝবো যে এই জিনিসটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো, বা এই জিনিসটা নিয়ে অ্যালার্মিং কিছু হচ্ছে বা হচ্ছে না।
তো শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে কিছু এম্পিরিক্যাল ডেটা, মানে বিদেশগুলোতে অলরেডি অনেক কাজ এগিয়ে গেছে যে লকডাউনে কি কি হতে পারে, কি কি পার্সপেক্টিভ সমস্যা আমাদের লকডাউনে হচ্ছে, এবং আহ, কি কি সমস্যা আমরা পসিবিলিটি দেখছি যে হতেই হবে। এবং সেইখানে দেখা যাচ্ছে যে কিছু স্টাডি বলছে, কিছু ইউরোপিয়ান স্টাডি, কিছু ইটালিতে কাজ হয়ে গেছে। আমরা জানি ইটালিতে শুরুর দিকে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল, সেখানে মানে সেই মৃত্যু মিছিলের ছবি দেখে আমরা নিজেরা আমাদের বাড়িতে বসে হয়তো ঠান্ডা হিম হয়ে যেতাম। তো সেই ইটালিতেও কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়েছে স্পেনে, কিছু টার্কিতে, এবং প্রত্যেকটা জায়গার যে ডেটা আমরা পাচ্ছি সেখান থেকে দেখা যাচ্ছে যে মূলত তিনটে অসুস্থতা বা তিনটে সমস্যার কথা বারবার করে উঠে আসছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার বোধহয় আমরা এখন সবাই চলতে ফিরতে বলি যে ও অ্যাংজাইটিতে ভোগে, ওর অ্যাংজাইটি আছে, কিন্তু হয়তো অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতে যা বোঝায় আর আমরা কথায় প্রত্যেকটা কথায় যে অ্যাংজাইটি বলি, দুটো হয়তো এক জিনিস নয়। হ্যাঁ, তো অ্যাংজাইটি ডিসঅর্ডার ডেফিনেটলি তার সাথে ভয়ের একটা সম্পর্ক আছে, আমরা যেটাকে কথায় কথায় বলি অ্যাংজাইটি সেটারও সম্পর্ক আছে, কিন্তু ডিসঅর্ডার তার থেকে একটু বেশি কিছু। এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের পরেই যে রোগটির নাম এগিয়ে আসছে সেটা হচ্ছে ডিপ্রেশন। এইটাও একটা বড় কথা যে ডিপ্রেশন আবারও একই কথা, যে আমরা থেকে থেকেই বলি ও ডিপ্রেসড, ও ভীষণ ডিপ্রেস থাকে, ওর মুড ডিসঅর্ডার আছে, ওর মুড প্রবলেম আছে, মুড সুইংস করে। আমরা এই কথাগুলো প্রচুর বলি, কিন্তু আমরা বুঝি না যে কোনটা হলে ঠিক সেই মানুষটা ডিপ্রেশনের রোগের ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে, আর কোনটা শুধুমাত্র তার মন খারাপ কোনো একটা পারিপার্শ্বিক কারণবশত। তো সেই হিসাবে ডিপ্রেশন, যেটাকে আমরা ক্লিনিক্যালি ডিপ্রেশন বলি, সেইটা বাইরের দেশগুলোতে দেখা যাচ্ছে যে প্রায় 30 to 35% মানুষের মধ্যে দেখা গেছে। এবং তারপরে আরেকটি রোগ হচ্ছে ওসিডি। এই কথাটা আমরা প্রায়ই বলি যে ও না ওসিডি, ও না ছুচিবাই। তো আবার একই কথা, আমরা কলোকিয়ালি যেটাকে ওসিডি বলি আর যেটাকে ডাক্তারবাবুরা বা সায়েন্সের ভাষায় ওসিডি বলা হয়, তার মধ্যেও একটা তফাৎ আছে। তো আমি প্রথমে চলে যাই যে আহ, একদম ডাক্তারি মতে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি। প্রথম কথা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, বা অ্যাকচুয়ালি মেন্টাল না, যে কোনো ডিসঅর্ডারেরই সেটাকে ডিসঅর্ডার বলার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে, যেগুলোর ওপর ভিত্তি করে সেটাকে রোগ বলা হয়। মানসিক রোগের ক্ষেত্রে সেই ক্রাইটেরিয়াটা আরেকটু বেশি কঠিন বোঝা। তার কারণ হচ্ছে গিয়ে যে আমরা তো সমস্ত কিছুই আমাদের বিহেভিয়ারকে মাপতে পারি না। আমি ওবেসিটিটা বলতে পারি যে ওজন মেশিনে ওজন করে যে এই হাইটের এই ওজনের বেশি ওজন হলে সে মোটা বা সে রোগা, তার পুষ্টি নেই বা পুষ্টি আছে। কিন্তু মানসিক রোগের ক্ষেত্রে আমরা বলতে এক্স্যাক্টলি এরকম স্কেলে মেপে বলতে পারি না যে এতটার ওপর উঠলে সেটা অ্যাংজাইটি বা এতটার কম হলে সেটা ডিপ্রেশন। তো যে কোনো, তাই জন্য মেন্টাল ডিসঅর্ডারের প্রথম যে ক্রাইটেরিয়াটা ধরা হয় যে সে যে সমস্যাটাতে ভুগছে বা তার যে ব্যবহারিক প্রকাশ যেটা হচ্ছে সেইটা আহ, কত দিন ধরে হচ্ছে এবং কতটা হচ্ছে। আচ্ছা, স্বর্ণালিদি জানতে চেয়েছেন ওসিডির ফুল ফর্ম। ওসিডির ফুল ফর্ম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আমি আসছি একটা একটা করে প্রত্যেকটা রোগে। একটুখানি তার আগে আমি বলে নিই যে মেন্টাল ডিসঅর্ডারটা আমরা কিভাবে আলাদা করব, মানে রোগ আর স্বাভাবিক ব্যবহারের তারতম্যটাকে আমরা কিভাবে আলাদা করব। তো যে সমস্যাটা বা যে প্রেজেন্টিং সিমটমটা আমরা তার মধ্যে দেখছি, ফর এক্সাম্পল যদি আমি অ্যাংজাইটি বলি, দুশ্চিন্তা। দুশ্চিন্তা তো আমার যদি কালকে সকালে একটা পরীক্ষা থাকে যেটার আমার কোনো প্রিপারেশন নেই, আমি দুশ্চিন্তা করব। আবার এক বছর পরে আমি কোনো একটা জিনিস, হয়তো কোনো একটা পরীক্ষা দিতে চলেছি, তার জন্য আমি আজ থেকে দুশ্চিন্তা করব। দুটো দুশ্চিন্তায় তফাৎ আছে। একটা হচ্ছে গিয়ে কনটেক্সট ওরিয়েন্টেড, মানে কালকে পরীক্ষা, আজকে দুশ্চিন্তা করাটা স্বাভাবিক। কিছুটা দুশ্চিন্তা করা স্বাভাবিক, তবে এরকম নয় যে দুশ্চিন্তা করে আমি একদম কিছু খাওয়ার মুখে তুলতে পারছি না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেইটা না হলেও একটা সাধারণ সামান্যতম দুশ্চিন্তা আমার থাকতে হবে। তো এই যে তারতম্যটা যে কতটা থাকবে এবং সেটা কতদিনের ফ্রিকোয়েন্সি, অনেক সময় অনেক পেশেন্ট বলেন বা অনেক বাড়ির লোক বলেন যে ওর ভীষণ রাগ, জিনিসপত্র ছুঁড়ে ফেলে। তো
বছরে একবার কেউ রেগে গিয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেললো সেটার যা ইন্টেন্সিটি, আর কথায় কথায় রাগ হলো মানেই হাতের সামনে জিনিসটা ছুঁড়ে ফেললাম, সেটার ইন্টেন্সিটি আলাদা। ফলে আমরা যখন কাউকে বলি যে ওই পেশেন্ট, ওই মানুষটা অ্যাংজাইটিতে ভুগছেন বা ওর প্রচণ্ড অ্যাগ্রেসিভ, সেই কথাগুলো আসলে মানে ক্লিনিক্যালি বলতে গেলে সেই সবসময় সেগুলোর ভিত্তি থাকে না। তো সেই অর্থে তাহলে অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাংজাইটিটা তার মানে তাকে পারসিস্ট করতে হবে, তার অনেক দিন ধরে অ্যাংজাইটিটা থাকতে হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যেটা প্রত্যেকটা মেন্টাল ডিসঅর্ডারের জন্য চলে, সেটা হচ্ছে কি তার নিজের একটা ডিসকমফোর্ট থাকতে হবে। অর্থাৎ আমি যে সারাদিনের কাজগুলো করছি সেটা আমার রোজের যে রুটিন, সেই রুটিনে আমার বিঘ্ন ঘটবে আমার যদি সেই সমস্যাটা থাকে, সেটা অ্যাংজাইটি হোক, ডিপ্রেশন হোক বা অন্য কিছু হোক। আমার যদি কোনো সমস্যাই না থাকে, আমি চিন্তা করি কিন্তু তাতে আমার কিছু কিছু আটকাচ্ছে না, আমার প্রসেসগুলো ঠিক মতো চলছে, আবার আমার জন্য অন্য কারোরও কোনো সমস্যা হচ্ছে না, আমি যে দুশ্চিন্তাটাই করি না কেন, সেটা কিন্তু তাহলে সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করলো না। অর্থাৎ ডিসকমফোর্ট টু সেলফ অ্যান্ড টু সিগনিফিকেন্ট আদার্স, মানে আমার যারা কাছের লোক তাদেরও যেন আমি ডিসকমফর্টটা না দিই, সেটা একটা বড় জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে আমার এই অ্যাংজাইটি বা আমার এই ডিপ্রেশন বা আমার যে সিমটমই থাক, সেই জিনিসটা যেন কোনোভাবেই আমার কাজের যে এফিসিয়েন্সি, এবং আমরা তো একজন সোশ্যাল একটা সিস্টেমের মধ্যে আমরা থাকি, সেই সোশ্যাল সিস্টেমটাকে যেন হ্যাম্পার না করে। অর্থাৎ আমার ফ্রিকোয়েন্সি কি আছে, আমি কতটা তার আউটবার্স্ট, অর্থাৎ রেগে গেলে কতটা রেগে যাচ্ছি, কতবার রেগে যাচ্ছি, আমার নিজের তাতে কি ক্ষতি হচ্ছে, আমার কাছের মানুষদের আমি তাতে কি ক্ষতি করছি, সমস্যায় ফেলছি, আমি ঠিকমতো কাজ করতে পারছি কিনা, এবং আমার সোশ্যাল যে একটা সত্তা, আমার সামাজিক সত্তা, সেটা বিঘ্নিত হচ্ছে কিনা। এই জিনিসগুলো যদি আমরা প্রত্যেকটা মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে একবার একবার করে ভেবে দেখি যে ও রাগ করছে বা ও দুঃখ পাচ্ছে বা ও খাওয়া দাওয়া করছে না, কষ্ট পেয়েছে কোনো কারণে, সেগুলো কতদিন, সেগুলো কিভাবে তাকে হ্যাম্পার করছে, তাহলে আমরা অনেক সহজে বলতে পারবো যে তার মানে সহজে আমরা অ্যাটলিস্ট একটা দিশা পাবো যে তার কি সমস্যাটা চলছে। এবারে আসি আমি অ্যাংজাইটির কথা, আমি বললাম অলরেডি, আমি বলি ডিপ্রেশন। ডিপ্রেশন না একটা টাইপের, আমরা খুব সহজেই বলে ফেলি যে ও ডিপ্রেশনে আছে কারণ ওর মুড অফ। মুড সুইং আর ডিপ্রেশনের মধ্যে তফাৎ আছে। ডিপ্রেশন মানে হচ্ছে কি একটা কনসিস্টেন্ট স্টেট অফ মুড সুইং, আমার অনেক দিন ধরে কোনো একটা কারণে মন খারাপ থাকবেই, সে মন খারাপ থেকে আমি বেরোতে পারছি না, তবে সেটা গিয়ে একটা ক্রিটিক্যাল ডিপ্রেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করবে। আর যেটা এক্ষুনি স্বর্ণালিদি আমায় ধরিয়ে দিলেন, ওসিডি, ওসিডির ব্যাপারটা হচ্ছে ওসিডিটাও না অনেকটা অ্যাংজাইটি থেকেই জন্মায়। মানে আমার কোনো একটা পার্টিকুলার চিন্তা আছে যেটা আমাকে কোনো কমফর্ট দেয় না। অর্থাৎ আমি ধরুন ধরে নিলাম যে আমার, যেটা খুব কমন হয় যে এঁঠো কাঠা নিয়ে বাতিক, আমি ধরে নিলাম যে আমি এইখানে বসে আছি, আমার চেয়ারের পাশে একটা টুল আছে, সেটাতে এঁঠো আছে। তো তার মানে যেই মানুষটার সেই বাতিকটা আছে, সে কিভাবে ওই টুলের সাথে মেঝেটা কানেক্টেড, মেঝের সাথে চেয়ারটা কানেক্টেড, চেয়ারে আমি বসে আছি তাহলে আমার গায়ে এঁঠোটা লেগে গেল। এই যে লেভেল অফ থট চেন, যেটার কোনো অ্যাকচুয়ালি ভিত্তি হতে পারে না, সেইটা হচ্ছে আমার অবসেশন। এবং সেখান থেকে আমার কম্পালশনটা জন্মায় যে যেহেতু আমি এঁঠোটা পছন্দ করছি না, তাই জন্য আমাকে সঙ্গে সঙ্গে গিয়ে পুরো গায়ে জল ঢেলে স্নানটা করতে হবে। দিস ইজ ওসিডি, মানে এটা কাইন্ড অফ ওসিডি। এবারে আমাদের এই লকডাউনে কি সমস্যাটা হচ্ছে, লকডাউনে যেটা প্রথম আমাদেরকে বারবার করে হু থেকে বলা হচ্ছে বা বিভিন্ন সময় ডাক্তাররাও বলছেন যেটা অত্যাবশ্যক, সেটা হচ্ছে গিয়ে যে আমাদেরকে বারবার করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে এবং হাইজিনিটি মেনটেন করতে হবে। তার মানে আমাকে বারবার করে হাত ধুতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে, বাইরে থেকে ফিরে এলেই জামা কাপড়গুলো খুলে ফেলতে হবে। এগুলো হচ্ছে গিয়ে একদম প্রাইমারি ক্রাইটেরিয়া টু কমব্যাট কোভিড-19। এবার আমি যে কথাটা এক্ষুনি ওসিডি সম্পর্কে বললাম, যে ওসিডি মানে আমার মধ্যে ওই সবসময় একটা ভয় কাজ করবে যে এটা আমার হয়ে যাচ্ছে না তো, অ্যাংজাইটির ক্ষেত্রেও আম, তাই, যে অ্যাংজাইটির ক্ষেত্রেও তাই, যে
সব সময় মনে হবে যে এটা আমার হয়ে যাচ্ছে না তো, এটা হয়ে যাবে না তো আমার, আমি বাজারে ব্যাগটা নিয়ে এসে রাখলাম, ব্যাগের ওই যে হ্যান্ডেল তার মধ্যে 100টা কোভিড-19 ভাইরাস ঘুরে বেড়াচ্ছে না তো। এই যে চিন্তাটা, যে চিন্তাটা থেকে আমরা কিছু সুরাহা করতে পারবো না, অথচ আমরা কনস্ট্যান্টলি চিন্তা করে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে না একটা ভেতরে ঢুকে যাচ্ছে। আমাদের নিউরোসায়েন্সে মেমরি ফর্মেশনের একটা ভাষা হয় যেটাকে বলে প্রাইমিং। মানে আমাদের তো স্মৃতিশক্তি বিভিন্নভাবে তৈরি হয়। যেমন ধরুন একটা বাচ্চা যদি কিছু ভালো পারে, আমরা বলি বাহ তুমি ভালো পেরেছো, তোমাকে একটা চকলেট দিলাম, এটা তোমার রিওয়ার্ড, তুমি ভালো পেরেছো। আবার যদি কোনোদিন না ভালো পারে, আমরা তাকে বলি খুব খারাপ হয়েছে, তুমি খুব খারাপ কাজ করেছো, কেন পড়ে আসোনি। এই যে পানিশমেন্টটা আর রিওয়ার্ডটা দিয়ে তাকে গ্রুপ করে দিলাম যে তুমি যদি রিওয়ার্ডটা পেতে চাও তাহলে তোমাকে পড়ে আসতে হবে, শিখে আসতে হবে, এবং যদি তুমি পড়ে না আসো তাহলে তুমি পানিশমেন্ট পাবে। বাচ্চাটার কিন্তু সেই স্মৃতিশক্তিটা তৈরি হলো যে আমি পড়া পারলে আমাকে রিওয়ার্ড দেবে, পড়া না পারলে পানিশমেন্ট দেবে, সুতরাং আমার সেই মেমোরিটা ফর্মেশন হবে। সেই রকমই আরেকটা হচ্ছে প্রাইমিং। প্রাইমিংয়ের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি বারবার করে যদি আমি একটা কথা একজনকে বলি, তাহলে বারবার করে আমাদের ব্রেনের মধ্যে দিয়ে সেই একই সিগন্যাল যেতে 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 ওটার একটা পার্মানেন্সি চলে আসে। মানে এরকমও হতে পারে যে আমি যদি একটা লোককে সারা জীবন ধরে বলে যাই যে সূর্য পশ্চিম দিকে উঠছে, হয়তো একদিন গিয়ে তার মনে হবে সূর্যটা সত্যিই পশ্চিমে ওঠে। তো আমাদের লকডাউনের এই নিয়মগুলো অনেকটা আমাদেরকে প্রাইম করে দিচ্ছে। আহ, সেইটা হচ্ছে গিয়ে সমস্যা। তার মানেটা কি? তার মানে এই যে আমরা বারবার করে বলছি যে হাত ধুতে হবে, হাত না ধুলে হাতে ভাইরাস থেকে যাবে, জামাটা ছেড়ে দাও, এই যে কনস্ট্যান্টলি আমরা প্রাইমিংটা করে যাচ্ছি, এটাতে হয়তো এরকমও হতে পারে যে যেদিন আমাদের কোভিড-19 প্যান্ডেমিকটা হয়তো ওভার হয়ে যাবে, সেদিনও আমাদের মাথা থেকে এই জিনিসটা বেরোবে না। এবং কিছু হ্যাবিট আছে যেই হ্যাবিটটা হয়তো আমাদের সাধারণভাবে থাকাটা ভালো, কিন্তু তার অত্যাধিকটা ভালো না। তো সেইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে কোভিড-19-এর যে প্রবলেমটা আমাদের এখানে হয়ে চলেছে, তার ফলে আমাদের মানসিকভাবে আমরা নিজেরাও বুঝতে পারছি না, সাইলেন্টলি আমরা অনেক কিছুর সাথে এমন অ্যাডজাস্ট নিজেদের করে ফেলছি, যেটা হয়তো আমাদেরকে কিছু ক্ষেত্রে উম, ভবিষ্যতে গিয়ে আমাদের মধ্যে কিছু মেন্টাল ম্যানিফেস্টেশন ঘটাবে। এবং বাইরে যে কটা স্টাডি দেখা যাচ্ছে, প্রত্যেকটাতেই তারা কিছু সময় হয়তো 1 মাস ফলো আপ করেছে, কিছু সময় 2 মাস ফলো আপ করেছে, কিছু ক্ষেত্রে তারা কোভিড-19 কেস নিয়ে দেখেছে। এবং একটা ইন্টারেস্টিং স্টাডি আমি দেখলাম যেখানে ওরা কম্পেয়ার করেছে যে কোভিড-19 হচ্ছে SARS-CoV-2 ভাইরাসটা, তো তার আগের যেটা এসেছিল 2003-এ সেটা সার্স, এবং তার আরেকটা খুড়তুতো ভাই ছিল মার্স, যেটা 2012 বা 12তে এসেছিল। তো তারা একটা কম্পারেটিভ স্টাডি করেছে যে কোনটার ক্ষেত্রে মেন্টাল ট্রমার কেসটা কতটা সিভিয়ার। ওরা দেখেছে যে মার্সের ক্ষেত্রে পেশেন্টের মেন্টাল ট্রমাটা অনেক বেশি, মানে পেশেন্ট হয়তো অনেক বেশি মাত্রায় টেনশন করেছে। কিন্তু কোভিড-19-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোভিড-19-এর যারা অ্যাকচুয়াল পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিছুটা হয়তো কনফিউশন, কিছুটা অ্যাংজাইটি থাকছে, কিন্তু যারা আমরা তাদের চারপাশে রয়েছি, মানে এই কনস্ট্যান্টলি আমার হয়ে যাবে না তো, এই ভয়তে কিন্তু আমাদের ক্ষেত্রে এফেক্টটা অনেক বেশি হচ্ছে কম্পেয়ার টু সার্স আর মার্স যেটা আগে হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার সব সময় মনে হয় যে আমরা যদি সব সময় সমস্যা নিয়েই কথা বলি, তাহলে সমস্যার মধ্যে আরো ঢুকে যাওয়া হয়। তো একজন অলরেডি বলছেন যে পাগল হয়ে যাব এই ভয় করছে, কিন্তু ওই আবার বললাম যে পাগলটারও কিন্তু কোনো ডেফিনেশন নেই। মানে আজকে যে আমি সুস্থ সেটারও কোনো ডেফিনেশন নেই, আমরা পাগল কাকে বলছি, মেন্টাল ডিসঅর্ডার আমরা তার কখন বলবো সেইটার তো একটা জায়গা আছে। সুতরাং আহ, সেই ইকুইলিব্রিয়ামটাকে বা সেই বেস লেভেলটাকে যতক্ষণ না আমরা অতিক্রম করছি, ততক্ষণ আমাদের জানতে হবে যে বেস লেভেলটা কি। আমি যদি নাই জানি যে জিনিসটা কি, তাহলে তো আমরা সেটা থেকে বেরোতে পারবো না। তো সেই জন্য আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যে কোন জিনিসটা নিয়ে আমরা ভয় পাবো, কোন জিনিসটা নিয়ে আমরা ভয় পাবো না। এবং আমি যদি বুঝতে পারি যে আমি অতিরিক্ত ভয় পাচ্ছি, তাহলে আমি কি করব। তো অতিরিক্ত ভয়, যেটা বারবার করে আমি বলছি, অতিরিক্ত ভয় বা অতিরিক্ত মুড অফ,
এইগুলো কিন্তু এমন একটা জিনিস যেটা শুধুমাত্র পারিপার্শ্বিক পরিস্থিতি দিয়ে বিচার করলে চলবে না। মানে আজকে কোভিড-19-এর নিউজ হেডলাইন দেখছি বলেই আমার টেনশন হচ্ছে তা কিন্তু না। কোভিড-19-এর নিউজ হেডলাইনটা দেখার পরে আমার শরীরের মধ্যে, আমার ব্রেনের মধ্যে কিন্তু উম, তার একটা প্রতিক্রিয়া চলে। সেখানে আমার কিছু নিউরোকেমিক্যালস আছে যেগুলো সিক্রিস্টেড হয়, কিছু পার্টিকুলার নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে এগুলো ঘোরে, ইনফরমেশনগুলো প্রসেসড হয়। এক একটা নেটওয়ার্ক এক একটা ইনফরমেশন প্রসেসের জন্য ইনভলভ থাকে, কখনো কখনো দু তিনটে মিলিয়েও একটা থাকে। এবার একই নিউজের হেডলাইন আমি দেখছি, আপনি দেখছেন, আরেকজনও দেখছে, আমাদের তিনজনের কিন্তু তিন রকম রিয়াকশন হতে পারে। মানে আমার মনে হতে পারে যে এইটা নিয়ে আর আর দেখবো না আমি নিউজটা, আমার আর ভালো লাগছে না রোজ এক জিনিস দেখতে। আপনার হয়তো মনে হলো যে উম, যে না আমাকে দেখতে হবে কারণ আমাকে জানতে হবে। আরেকজন হয়তো প্রচণ্ড ভয় পেয়ে সে মানে রাতে ঘুমালোই না। সুতরাং একই নিউজের হেডলাইন দেখে কিন্তু আমরা তিনজন তিনভাবে রিয়াক্ট করলাম। এই রিয়াকশনটা আমাদের তিন রকম হলো কারণ আমরা তিন রকম মেন্টাল সেট আপ নিজেদের মধ্যে তৈরি করেছি। এবার তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা নিউজের হেডলাইন দেখব না? বা আমরা জানবো না যে সারা বিশ্বে এখন আমরা কোন লেভেলে আছি বা কোথায় কি চলছে? এটা তো আমাদের জানতে হবে। তো এই বিষয়ে একটা রিসার্চ আজকেই আমি পড়লাম যে একজন বলছেন, একজন সায়েন্টিস্ট, যে তিনি তিনটে প্যারামিটার নিয়ে রিসার্চ করেছেন। একটা হচ্ছে ইমোশনাল রিঅ্যাক্টিভিটি, মানে যেটাই বলছি যে মুড, মন খারাপ খারাপ, ভালো থাকা খারাপ থাকা। যে যত বেশি ভালো থাকে, যার যত বেশি আনন্দে থাকে, তার ক্ষেত্রে এই কোভিড-19-এর এই প্যান্ডেমিকের যে ওয়ারিটা, টেনশনটা, সেটা কম। উম, একজন বলছেন যে যার যত মানসিক ফ্লেক্সিবিলিটি বেশি, মানে যে যত অ্যাডাপ্ট করতে পারে তাড়াতাড়ি সিচুয়েশনের সাথে, যে এই যে হঠাৎ করে একটা অফলাইন থেকে অনলাইন সিচুয়েশনে আমরা চলে এলাম, যেখানে সব কিছুই ভার্চুয়াল প্ল্যাটফর্মে হচ্ছে, সেটা রোজের ক্লাস থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে ইভেন আমাদের যে সায়েন্টিফিক মিটিং, সেমিনার, সমস্ত কিছুই এখন ভার্চুয়াল হচ্ছে। এই যে পরিস্থিতির চেঞ্জ, এইটা এক একজন এক একভাবে অ্যাডাপ্ট করে। তো সেই রিসার্চ পেপারটা বলছে যে যার যত ভালো অ্যাডাপ্টেবিলিটি, যে যত ভালো অ্যাডাপ্ট করতে পারে, তার ক্ষেত্রে নাকি এই মেন্টাল যে ট্রমাগুলো সেইগুলো অনেক কম আসছে। আবার এর মধ্যেই আরেকটি রিসার্চ পেপার বলছে যে এই যে আমাদের কারোর কারোর টেন্ডেন্সি আছে, যে স্পেশালি আমি তো এখন এই প্রোটোকল ফলো করেই চলছি, যে আমার যেই মনে হচ্ছে যে আহ, আমি আর নিতে পারছি না, এত এত কিছু শুনছি একসাথে, আর নিতে পারছি না, টেনশন হচ্ছে, আমি কি করি, আমি আজকাল আর দেখি না। তো এইটাকে বলছেন তারা যে সিচুয়েশনাল অ্যাভয়েডেন্স, যে বা পার্সপেকচুয়াল অ্যাভয়েডেন্স। মানে আমার কোনো একটা জিনিস দেখে প্রচণ্ড ভয় লাগছে, আমি সেটা আর দেখবো না। এটা টু সাম এক্সটেন্ট অবধি ভালো, কারণ সেটা কিছুটা হলেও আমাকে আমার টেনশনটা, কিছু ক্ষেত্রে আমার রাগটাকে প্রশমিত করতে পারছে, কিন্তু সেটাও আবার বেশি হয়ে গেলে মুশকিল। হ্যাঁ, কারণ তার কারণটা হচ্ছে গিয়ে যে আমি যদি একেবারেই আনঅ্যাওয়্যার অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন হই, তাহলে তো হঠাৎ করে যদি আমার আমার নিজের বাড়িতে সমস্যাটা তৈরি হয়, তাহলে আমি কি করে সেটাকে কমব্যাট করবো? আমি তো পারবো না, আমি তো জানিই না যে এখন কি চলছে পুরো পরিস্থিতিটা। ফলে আমাদেরকে একটা ব্যালেন্সে চলতে হবে, আমাদেরকে জানতে হবে যে কোভিড-19-এর প্রেজেন্ট সিচুয়েশন কি, আমার আমার কলকাতা, আমার পশ্চিমবঙ্গ, আমার ভারত কোথায় রয়েছে। আমাকে জানতে হবে যে সত্যি করেই আমার কাছাকাছি যে হসপিটালগুলো তাতে কটা বেড আছে, আমি কিভাবে সেখানে যেতে পারবো। কিন্তু আমি যদি জানতে পারি যে কালকে সকালের অবধি কোনো বেড ফাঁকা নেই, আমি আজকে রাতে টেনশন করে ঘেমে যাব না, কারণ আমি এখনো সুস্থ আছি, আমার বাড়ির মানুষরা সুস্থ আছেন। এবং সত্যিই যদি অসুস্থ হয় তাহলে কি হবে সেটা আমাদের কারোর হাতে নেই। এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। এবং আমি প্রথমেই একটা যেটা বলেছিলাম জয়ন্ত দাদার কথা হয়েছিল, যে আমি দুটো এজ গ্রুপকে নিয়ে একটু কথা বলবো। মানে আমার মনে হয় যে এই দুটো এজ গ্রুপ বোধহয় এমন একটা ক্রিটিক্যাল জায়গায় পড়ে রয়েছে যে তাদের জন্য সত্যিই খুব চিন্তা হচ্ছে, কিছু সময় খারাপও লাগছে। সেটা হচ্ছে একদম বাচ্চারা এবং যারা বয়স্ক মানুষেরা, মানে আমার বয়োজ্যেষ্ঠ বাবা মা, তাদের স্থানীয় যারা। কারণ বাচ্চাদের সমস্যাটা হচ্ছে, বাচ্চাদের তো একটা বাচ্চারা যখন বড় হচ্ছে,
নিউরোসায়েন্সের ভাষা শুধু না, আমাদের বিহেভিয়ারাল সায়েন্সের ভাষা একটা কথা বলে ইমপ্রিন্টিং। ইমপ্রিন্টিং মানে হচ্ছে গিয়ে আমাদের যখন আমরা তৈরি বড় হই তখন কিছু ক্রিটিক্যাল পিরিয়ড থাকে, যেই সময় সেই বাচ্চাটা যেটা শেখে সেটা কখনো ভোলে না, বা ওই ওই ক্রিটিক্যাল পিরিয়ডটা খুব ইম্পর্ট্যান্ট, সেই সময় তার লাইফে যেগুলো হয় সেটা তার সারা জীবন মনে থাকে। তো যেসব বাচ্চারা এখন বড় হচ্ছে তাদের অনেকেরই হয়তো তারা এই ক্রিটিক্যাল টাইম পিরিয়ড অফ ডেভেলপমেন্টটা দিয়ে যাচ্ছে, এবং তাদের জন্য এই যে চেঞ্জটা, এটা একটা মারাত্মক পরিবর্তনের জায়গায় নিয়ে এসে ফেলেছে, যে তারা রোজ সকালে উঠে দেখছে যে মাই আমাকে পড়াচ্ছে, বাবাই আমাকে হোমওয়ার্ক করতে বলছে, মিস ফোনের মধ্যে দিয়ে আমাকে হোম টাস্কটা দিচ্ছে, পরীক্ষাও ইভেন বড় ক্লাসের অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন দিয়ে হয়ে যাচ্ছে। এই যে পুরো সেট আপটা, এটা কিন্তু একটা বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য খুবই রিস্কি। কারণ পড়াশোনার দিক থেকে আমি বলছি না, আমি হয়তো ধরে নিলাম যে পড়াশোনাটা তাদের অনলাইন মিডিয়াতেও চলে যাচ্ছে, যদিও আমি এখানে বারবার করে বলবো যে সবাই অনলাইনে সুবিধে পাচ্ছেন না, প্রত্যেকের পক্ষে সম্ভব না অনলাইনে যেভাবে পড়ানো হচ্ছে ততটা টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট মেনটেন করে চলা। আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ একটা বিশাল জনবহুল দেশ, সেখানে প্রত্যেকটা গ্রামে গঞ্জে কোনায় কোনায় ইন্টারনেট ফেসিলিটি নেই, এবং সেটা আমরা এক্সপেক্টও করতে পারি না যে এই কদিনের মধ্যে সেই ইন্টারনেট ফেসিলিটি চলে আসবে এবং সবাই মিলে একসাথে ইন্টারনেট ইউজ করে পড়াশোনা শুরু করে দেবে, এটা এক্সপেকটেশনের বাইরে। ফলে একটা উম, একটা প্রথম যেটা বড় কথা সেটা হচ্ছে কি ইন্টারনেটের সুবিধে সবাই পাচ্ছে না। হ্যাঁ, এবং যারা পাচ্ছে তাদের ক্ষেত্রেও আমি বারবার করে একটা কথা বলবো যে স্কুলের যে এনভায়রনমেন্ট, আমি আমার পাশের বন্ধুর পাশে বসে পড়ছি এবং সামনে টিচার পড়াচ্ছেন, তার যে একটা ভিজুয়াল স্টিমুলাস আমার মধ্যে দিয়ে যাচ্ছে, ভিজুয়াল এবং স্পেশিয়াল, মানে একটা ক্লাসরুম তার একটা নিজস্ব বাতাবরণ আছে, সেখানে ব্ল্যাকবোর্ড আছে, সেখানে বেঞ্চ আছে, সেখানে আমার বন্ধুরা আছে, স্কুলের একজন মাসি আছেন যিনি এসে হয়তো আমায় দেখে যাচ্ছেন যে আমি ঠিকমতো বসে আছি কিনা। সেই অ্যাম্বিয়েন্সটা তো আমি বাড়িতে পাচ্ছি না। বাড়িতে তো আমি একটা ফোনের সামনে বসে আছি, মাঝে মাঝে মা বা বাবা বা বাড়ির আরো বড়রা এসে একবার উঁকি মেরে দেখছে আমি পড়ছি কিনা, ওয়ান টু ওয়ান সেশন হচ্ছে। আমরা যেটা বলতাম গ্রুপ স্টাডি, যে বন্ধুরা মিলে পড়ার আনন্দ, সেটা পাচ্ছি না। ফলে বাচ্চাদের ডেভেলপমেন্টাল জায়গায় অলরেডি একটা বড় ডিসকন্টিনিউটি তৈরি হচ্ছে সাবজেক্টিভ নলেজ ছেড়ে দিলেও। তো সেইটা একটা বড় ব্যাপার যেটা আমাদের ভাবতে হবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো হচ্ছে বা যেগুলো আমরা জানি যে হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে বাচ্চারা হঠাৎ করে খুব দুরন্ত হয়ে যেতে পারে। দুরন্ত হয়ে যাওয়া মানে কিন্তু এরকম না যে হাতে পায়ে চঞ্চল হয়ে যাওয়া। দুরন্ত হয়ে যাওয়া মানে হচ্ছে কি অস্বাভাবিক ভাবে দুরন্ত, মানে যেটাকে আমরা অনেক সময় হাইপার অ্যাক্টিভিটি বলে থাকি। যে মানে কিছুতে কোথাও বসানো যাচ্ছে না, বা বসে সমস্ত কিছু আওলে ফেলছে, মানে মানে তাকে দেখে মনে হচ্ছে যে তার যে এতটা রেস্টলেসনেস সেটা তার জন্য কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এই রকম দুরন্তপানা, যেটাকে বলা হয় হাইপার অ্যাক্টিভিটি, সেটা হঠাৎ করে বাচ্চাদের মধ্যে আসতে শুরু হতে পারে অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার আউটবাস্ট, মানে রাগ বিরক্তি থেকে হতে পারে। সেটা যে সবসময়ই কোনো একটা রোগের পর্যায়ে চলে যাচ্ছে তা নয়। সেক্ষেত্রে যদি সেটা আসে, বাচ্চারা যদি অতটাই দুরন্তপানা করে, তাহলে আমাদের সেটা জানতে হবে যে সেই বাচ্চাটার ইন্টারেস্টটা কিসে। অনেক সময় দেখা যায় যে বাচ্চাটি স্কুলে যেতে পারছে না বলে, বা বাচ্চাটি নিজের অ্যাম্বিয়েন্সটাকে পাচ্ছে না বলে সে রাগে বিরক্তিতে ফেটে পড়ছে। আমরা ভাবছি তার কোনো সমস্যা হচ্ছে, কিন্তু না, মানে সে তার নিজের জায়গাটা ফিরে পেতে চাইছে। তো সেক্ষেত্রে তাকে যতটা সম্ভব দরকার পড়লে বন্ধুদের সাথে ফোনে কথা বলিয়ে দেওয়া, বা আরেকটু ভালোবেসে আরেকটু তাকে সময় দিয়ে তার যে যে জিনিসগুলো করতে ভালো লাগে, সে ছবি আঁকতে ভালোবাসতে পারে, গান গাওয়া, বা এখন তো অনেক রকমের ওই ক্লে পট থট নিয়ে জিনিসপত্র বানানো ঠানানো, সেইগুলোর মধ্যে তাকে অ্যাক্টিভ করে ইনভলভ করে রাখতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদেরকে নজরে রাখতে হবে সেটা হচ্ছে কি বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অ্যাটেনশনটা ঠিক থাকছে কিনা। বাচ্চাদের কিন্তু ডেভেলপমেন্টাল পিরিয়ডে যে প্রবলেমই আসুক না কেন, তার জন্য যেটা প্রথম সাফার করে সেটা হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া। এবার মনোযোগ দেওয়ার দু রকমের সমস্যার কথা আমি বলবো। অ্যাটেনশনের অনেক ভাগ আছে।
দুটো মেন ভাগ, একটা হচ্ছে গিয়ে আমি একটা জিনিস পড়তে বসলাম, সেটাতে আমার মন বসছে না। সেটা পড়া হতে পারে, সেটা যে কোনো কাজ, মানে যেটা আমি করতে বসলাম সেটাতে আমার মন বসছে না, সেটা একটা অ্যাটেনশনের প্রবলেম। সেটাকে আমরা বলি সাস্টেইনড অ্যাটেনশন, মানে আমাকে একটা কিছুতে অনেকক্ষণ মনোযোগ দিতে হবে, সেটা আমি দিতে পারছি না। আরেকটা সমস্যা অনেক সময় হয়, স্পেশালি বাচ্চাদের হয়, সেটা হচ্ছে সিলেক্টিভ অ্যাটেনশনের প্রবলেম। তার মানে বাচ্চাটি কার্টুন দেখতে ভালোবাসে, এবার সে কার্টুন দেখছে, তারপরে সে কোনো দিকে আর মানে তাকে কার্টুন থেকে সরিয়ে যে আরেকটা জায়গায় তার অ্যাটেনশনটা শিফট, সেটা করানো যাচ্ছে না। সেটা কিন্তু এই বয়সের বাচ্চাদের অনেক সময় হয়, এবং এই লকডাউন পিরিয়ডে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যে বাচ্চাটি একটা কিছু করছে তো সেটাই করছে, তাকে তার থেকে বার করে আনা যাচ্ছে না। তো এই দুটো জিনিস একটু খেয়াল রাখা যে অ্যাটেনশনের প্রবলেমটা হচ্ছে কিনা। যদি অ্যাটেনশনের প্রবলেম হয় সেক্ষেত্রে সব থেকে সহজে যে জিনিসটা করানো যায় সেটা হচ্ছে একটু চেষ্টা করানো মেডিটেশন। মেডিটেশন যদিও খুব কঠিন জিনিস, মানে আমি বললাম আর একটা বাচ্চা মেডিটেট করবে তা নয়, কিন্তু তাকে মনোসংযোগের মতো ছোট ছোট কিছু জিনিস দেওয়া। মানে তাকে জাস্ট বলো যে তুমি 2 মিনিট এখানে বসে এইটা ভাবো, আমি আসছি, এসে তোমায় দেখছি। এবার সেই 2 মিনিটটাকে 3 মিনিট, 3 মিনিটটাকে 5 মিনিট, 5 মিনিটটাকে 10 মিনিট, এবং সেইটার সাথে সাথে তাকে কিছু রিওয়ার্ড দেওয়া, যে তুমি যদি 5 মিনিট ধরে বসে এই কাজটা করো তাহলে আমি কিন্তু তোমাকে এইটা দেব। এবং সেই রিওয়ার্ডটা অবশ্যই খুব ছোট কিছু হতে হবে, এবং সেটা তার নেশার পর্যায়ে ফেলে দিলে হবে না। মানে তার যেন অবজেক্টিভটা আলটিমেটলি এটা না হয়ে দাঁড়ায় যে মা বা বাবা আমাকে ওই জিনিসটা দেবে বলে আমি মন দেব, আমি মন দিয়ে কাজটা করছি, এটা আমার একটা অ্যাডিশনাল পাওয়া। এইভাবে বাচ্চাদের এই মুহূর্তে যে অ্যাটেনশনের প্রবলেম সেটাকে হ্যান্ডেল করা দরকার। এবং বাচ্চাদের অ্যাঙ্গার আউটবাস্ট, মানে রেগে গেল, কারণ রেগে যাওয়াটা স্বাভাবিক। আপনি ভাবুন, আমরা বাড়িতে বসে আছি, আমরা হয়তো সারাদিন ফোন নিয়ে ঘাটাঘাটি করছি, ইন্টারনেটে কিছু দেখছি, দিনের অর্ধেক সময় হয়তো সিনেমা দেখে কাটিয়ে ফেলছি, কিন্তু বাচ্চারা তো সেটা পারছে না। বাচ্চাদের তো আমরা সবসময়ের জন্য ফোনটা দেবো না যে তুমি সিনেমাটা দেখো বা তুমি কার্টুনটা দেখো, সেটা তাদের জন্য ঠিকও না। তো তাদের তাহলে ভেন্ট আউটটা কোথায় হবে? তারা না যাচ্ছে কারোর বাড়িতে খেলতে, না বন্ধুদের সাথে ফোনে সেভাবে কথা বলতে পারছে, ফলে স্বভাবতই তাদের রাগের যে বহিঃপ্রকাশ সেটা বেড়ে যাচ্ছে। এবার সেইটা নিয়ে যদি আমরা চিন্তা করতে শুরু করি এবং সেইটা নিয়ে যদি আমরা তাদেরকে উল্টে বকতে শুরু করি, জেদ দেখাই, তাহলে কিন্তু তাদের জেদটা আরো বেড়ে যাবে। কারণ ওই শুরুতেই যেটা বললাম যে এগুলো সবকটা তো একটা সার্কিটের মধ্যে দিয়ে ঘোরে, কতগুলো নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কগুলো কিন্তু আমরা নিজেরাও জানি যে যে কোনটা বললে সেই নেটওয়ার্কের কোনটা সুইচ অন হবে। হ্যাঁ, আমরা যদি তাকে জেদ দেখাই, সাধারণত বাচ্চারা আমাদেরকে ইমিটেট করার চেষ্টা করে, তো আমরা যদি তাকে জেদ দেখাই, সেই বাচ্চাটিরও উল্টে আমাকে জেদ দেখাতে ইচ্ছা করবে। মানে সেটাই জেনারেল নেচারের মধ্যে তাই হয়। এবারে সুতরাং আমাদেরকে সেই জায়গাটা খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে যে একটা বাচ্চা রেগে গেছে, সুতরাং তাকে আমি কিভাবে শান্ত করব। তার জন্য প্রথমেই যেটা করতে হবে, আমাকে খুব শান্ত হতে হবে। মানে বাচ্চাটার মুড মুড যদি আমি তখন ধরি যে 100-র জায়গায় 200 হয়ে রয়েছে তার রাগের পরিমাণ, আমাকে তাহলে 100-র জায়গায় 0 থেকে শুরু করতে হবে। শূন্যতে যদি কাজ না দেয় আমি আস্তে আস্তে উঠবো, এবং আমার এই তখন ওঠাটা কিন্তু তার কাছে ভয়ের হবে এবং সে আস্তে আস্তে নামবে। কিন্তু আমি যদি প্রথমেই সেই 200-তে আছে বলে আমি 200-তে শুরু করি, তাহলে কিন্তু সিচুয়েশন হাতের বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে ধৈর্য নিয়ে প্রথমে জানতে হবে সে কেন রাগ করলো, তার রাগের কারণটা কি। তারপরে তাকে সাপোর্ট দিতে হবে। অর্থাৎ তার রাগ হয়েছে মানে কিন্তু তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে তার একটা কষ্টও চলছে। হ্যাঁ, রাগ জিনিসটা আমাদের তখনই তৈরি হয় যখন তার মধ্যে একটা না পাওয়া বোধ কাজ করে, বা না পাওয়ার একটা জায়গা থাকে। তো যদি আমাদের বাচ্চাটাকে দেখি আমি সে রাগ করছে, তাকে প্রথমেই আমাকে সাপোর্টটা দিতে হবে যে আমি তোমার সাথে আছি। এই সাথে থাকার সাপোর্টটা কিন্তু একটা বাচ্চার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং আমি বারবার করে বাচ্চা বলছি মানে এটা নয় যে আমি অ্যাডোলেসেন্ট গ্রুপকে বাদ দিয়ে বলছি, টিনেজারদের ক্ষেত্রে কিন্তু এটা আরো বেশি করে দরকার। কারণ যখনই আমরা বয়ঃসন্ধিকালে যাচ্ছি, 13 থেকে শুরু হচ্ছে, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে চেঞ্জেসগুলো আসে, সেগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণভাবে কনফ্লিক্টিং এবং কঠিন। সুতরাং আমি যদি মনে করি
যে আমাকে, আমার ছেলেটি বা আমার মেয়েটি আমাকে আম, জেদ দেখাচ্ছে এবং অকারণে সে একটা জিনিস নিয়ে বায়না করছে, আমাকে কিন্তু তার উপর দিয়ে জেদ দেখিয়ে তাকে থামানো যাবে না, তাকে বোঝাতে হবে যে সেটা অকারণ, তবেই তার লার্নিংটা হবে যে ওটা অকারণ। না হলে সে হয়তো ভয় পেয়ে সেই সময়ের জন্য থেমে যাবে, তাতে তার লার্নিংটা হবে না। ফলে প্রথম কথাই হচ্ছে গিয়ে আমাদের নিজেদের ধৈর্য ধরে তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে সাপোর্টটা দিতে হবে, যে সাপোর্টটা তারা চাইছে, যে দেখ বাবা, তোর যাই হয়ে যাক, তোর যত কষ্টই হোক, তোর যত রাগই হোক, তুই আমায় বল, আমি আছি তোর সাথে। এবং আরেকটা কথা সবসময় আমাদের বুঝতে হবে যে মা বাবা কিন্তু যতই বন্ধু হোক, মা বাবাই একমাত্র বন্ধু নয়। হ্যাঁ, বন্ধুদের জায়গাটা একটা এমন জায়গা যেটা মা বাবা পূরণ করতে পারে, নিশ্চয়ই অনেকটাই করতে পারে, কিন্তু মা বাবাই একমাত্র বন্ধু, মা বাবাকেই সব কথা বলা যায় তা নয়। ফলে স্পেশালি যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের যেসব বাচ্চারা, তারা হয়তো সবসময় তাদের মনের সব কথা বাবা মাকে বলবে না, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে একটু স্পেস দিতে হবে, দরকার পড়লে এই মুহূর্তে তাদেরকে ফোনটা হাতে দিয়ে বলতে হবে, তুই তোর ওই বন্ধুর সাথে একটু কথা বল, আমি আমি আছি ওই ঘরে, যাতে সে সেই কথাটুকু বলার সুযোগ পায়। সে আপনাকে সব কথা বলে দেবে, এই এক্সপেকটেশনটা রেখে যদি আমরা তাদের সাথে কথা বলতে যাই, তাহলে কিন্তু আমরা তাকে বুঝবো না, তার সাহায্যটাও আমরা তাকে করে উঠতে পারবো না। ফলে আমি যেগুলো বললাম যে হাইপার অ্যাক্টিভিটি হলে তাকে মেডিটেশন বা একটা জায়গায় চুপ করে বসানো প্র্যাকটিস করতে হবে। অ্যাটেনশনের প্রবলেম হলে দেখতে হবে, অ্যাটেনশনের প্রবলেম হলে যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে গিয়ে তার সামনে বসে থেকে তাকে গাইড করতে হবে, এবং বারবার করে তাকে এমন কিছু টাস্ক দিতে হবে যেগুলোতে অ্যাটেনশন মাস্ট। যেমন অঙ্ক করা। অঙ্ক করা খুব কঠিন জিনিস, অনেকের কাছে মনে হয় তারা মন দিয়ে করে না, তাকে ছোট ছোট অঙ্ক দিন, ছোট ছোট ম্যাথস, ছোট ছোট প্রবলেমস দিন, কিন্তু তাকে অ্যাটেনশন যে জিনিসে বাড়ে সেই কাজগুলো করতে দিতে হবে। হ্যাঁ, তাহলে কি কি হলো, তাহলে হাইপার অ্যাক্টিভিটি হলো, অ্যাটেনশনের প্রবলেম হলো, আর আমি বললাম অ্যাঙ্গার আউটবাস্ট, এবং তিনটের জন্যই সাপোর্টটা খুব দরকার। এবার আমি একটু আসি যে আরেকটি, যেটা আমি এজ গ্রুপ বললাম, যে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ 60 ঊর্ধ্ব মানুষ, যারা অলরেডি তাদের চাকরি জীবন শেষ করে ফেলেছেন, বাড়িতে আছেন, বাড়ির ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে ভালো রয়েছেন, একটা বেশ ছন্দে তাদের জীবনটা চলছিল, সকালে উঠে পেপার পড়া, একটু মর্নিং ওয়াকে যাওয়া, তারপরে সে চা খাওয়া, এবং বিকেলবেলা আবার একটুখানি ইভিনিং ওয়াকে বেরোনো, বা পাশের বাড়িতে কারোর বাড়িতে চলে যাওয়া, বা ভাই বোনদের বাড়িতে একটু যাওয়া যদি সম্ভব হয়, কাছাকাছি বাড়ি হয়, সেইগুলো কিন্তু সব বন্ধ। এবং শুধুমাত্র বন্ধ যে তাই নয়, একটা তারা অলরেডি একটা ভালনারেবিলিটি গ্রুপে রয়েছে বলে বারবার তারা নিউজ হেডলাইন্সে দেখছে, টিভিতে শুনছে, এবং আমরাও বহুবার তাদেরকে বলে যাচ্ছি যে তোমার বয়স হয়েছে, তোমার সুগার আছে, তোমার প্রেশার আছে, তোমার হার্টের প্রবলেম আছে, তুমি ভালনারেবিলিটি গ্রুপের মধ্যে আছো। এই জিনিসটা কিন্তু তার জন্য একটা অসম্ভব মানসিক চাপ তৈরি করছে। প্রথম কথা, তারা নিজেদের এনভায়রনমেন্টটা পাচ্ছে না যেটাতে তারা কমফর্টেবল। বয়স হলে এমনিতেই আমাদের যেটা সব থেকে বড় একটা সমস্যা দেখা দেয় আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্রেন সেল বয়সের সাথে সাথে, শুধু ব্রেন সেল না, শরীরের বিভিন্ন জায়গার যেসব কোষ রয়েছে সেগুলো বয়সের সাথে সাথে আস্তে আস্তে মারা যায়, মানে ডেড সেল তৈরি হয়। কিন্তু অন্যান্য জায়গায় হয়তো সেই ডেড সেল রিপেয়ার হয়, ব্রেনের ক্ষেত্রে যদি একটা সেল মারা যায়, তাকে রিপ্লেস করার জন্য আরেকটা নতুন সেল তৈরি হয় না। এটা ব্রেন সেলের ক্যারেক্টারিস্টিক। এইবারে উম, যদি আমি ধরে নিই যে একজন বয়স্ক মানুষ যার অলরেডি বিভিন্ন রকমের শারীরিক প্রতিক্রিয়ার জন্য তার ব্রেনের অক্সিডেটিভ স্ট্রেস আছে, তার মধ্যে আরও অনেক ফ্যাক্টর আছে, সুগার, কোলেস্টেরল, এই প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আমাদের ব্রেনে কিছু কিছু চেঞ্জ হয়, যেগুলো থেকে আমাদের ব্রেন সেল আস্তে আস্তে নষ্ট হয়। তাহলে আমি ধরে নিলাম যে একজন 60 বা 65 বছরের মানুষ, যার অলরেডি এই সেল নষ্টর প্রক্রিয়াটা কিছুটা হলেও শুরু হয়েছে, তার ক্ষেত্রে এখন লকডাউনে স্ট্রেস, এবং স্ট্রেস একটা এমন ফ্যাক্টর, যেই ফ্যাক্টরটা 8 থেকে 80 যে কোনো বয়সের জন্যই একটা মারাত্মক চ্যালেঞ্জ। হুম, স্ট্রেস শুধুমাত্র যে আমাদের, মানে আমরা বারবার বলি যে আমি স্ট্রেসে রয়েছি, স্ট্রেসে রয়েছি, এত স্ট্রেস নিতে পারছি না, এই স্ট্রেসের একটা বড় সমস্যা হচ্ছে স্ট্রেস কিন্তু আমাদের শরীরের ভেতরে ঢুকে আস্তে আস্তে আমাদের খেতে শুরু করে।
হ্যাঁ, ঠিক যেরকম ওই আমরা বলি না যে কাঠের ঘুন পোকা আস্তে আস্তে কাঠটাকে ভেতর থেকে খায়, সেরকম স্ট্রেস, ক্রনিক স্ট্রেস আমাদেরকে ওইভাবে কুপিয়ে কুপিয়ে বার করে, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তো যে মানুষটি আজকে 60 বা 65 বা 70, তিনি তার এত বছরের চাকরি জীবন বা কর্মজীবনে অলরেডি অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে গেছেন এবং আজকে একটা স্থিতিশীল অবস্থায় এসছেন, তার ব্রেন সেলের হেলথ হয়তো সত্যিই খারাপ, তার মধ্যেই লকডাউন, সুতরাং তার একটা ভীষণ বড় সম্ভাবনা আছে ডিমেনশিয়া তৈরি হওয়ার। ডিমেনশিয়া হচ্ছে গিয়ে সেই রোগ যেটা হলে আমাদের ব্রেনটা শুকিয়ে আসে, এবং ডিমেনশিয়ার সব থেকে কমনেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ, যেটা নিয়ে আমাদের হয়তো এই মুহূর্তে কলকাতায় আমি জানি যে প্রচুর অ্যাসোসিয়েশন আছে যারা অ্যালজাইমার্স ডিজিজের ওপর কাজ করে। এবং আমার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা আছে এই রকম মানুষ দেখার। এবং সত্যি কথা বলতে রোগটা শুরু হয় হচ্ছে গিয়ে আমার মানে রোগটি শুরু হয় নাম ভুলে যাওয়া বা জায়গার নাম ভুলে যাওয়া থেকে, মানে খুব সাধারণ ব্যাপার, তখন মানুষ বাড়ির লোকজন হাসা ঠাট্টা করে যে বাবার নাম ভুলে গেছে বা মা না অমুকের নামটা ভুলে গেছে। তো এইটা দিয়ে রোগটা শুরু হয়, এবং রোগটার কোনো শেষ নেই, যতদিন সেই মানুষটি বেঁচে আছেন রোগটি তার মতোই চলতে থাকে। এবং রোগটি এইভাবে গিয়ে শেষ হয় যে মানুষটির মুখে হয়তো খাবার দেওয়া হয়েছে, মানুষটি ভুলে গেছেন কি করে গিলতে হবে, জল নিয়ে বসে আছেন, খাবারটা নিয়ে বসে আছেন, তখন তাকে ওই নাক টিপে বা মুখটাকে এরকম এরকম করে তাকে বোঝানো হচ্ছে যে এবার তোমাকে এটা গিলতে গিলতে হবে। তো সেই রকম একটা মারাত্মক রোগ হচ্ছে ডিমেনশিয়া। এবং এই মুহূর্তে যে স্ট্রেসটা আমাদের বয়োজ্যেষ্ঠরা যে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের অনেকেরই কিন্তু টেম্পোরারি মেমোরি লস হচ্ছে। টেম্পোরারি মেমোরি লস কিন্তু ডিমেনশিয়া নয়। টেম্পোরারি মেমোরি লস মানে হচ্ছে গিয়ে আমরা এতটাই প্রিঅকুপাইড থাকছি ওই টেনশনটা নিয়ে, ওই চিন্তাটা নিয়ে, যে মেমোরি প্রসেসিংয়ের জন্য আমার মস্তিষ্কের ভেতরে যে প্রসেসটা, সেটাই কাজ করছে না। সেটা কাজ করছে না বলে সেই সার্কিটটা জুড়ছে না, সেই সার্কিটটা খোলা রয়ে যাচ্ছে এবং আমার মেমোরিটা তৈরি হচ্ছে না। সেটা কিন্তু ডিমেনশিয়া নয়। কিন্তু টেম্পোরারি মেমোরি লসটা যদি আস্তে আস্তে চলতে থাকে তবে সেটা ডিমেনশিয়ার দিকে টার্ন করতে পারে। এবং এই শুধুমাত্র আমি বারবার করে ডিমেনশিয়া বলছি, ডিমেনশিয়াই না, ডিমেনশিয়ার সাথে সাথে আরও অনেকগুলো জিনিস আছে, যেমন ইনফাকশন বলে আমরা, সেরিব্রাল হেমারেজ, সেরিব্রাল থ্রম্বোসিস, এগুলো শুনেছি, যে স্ট্রোক থেকে আমরা বলি না ওনার স্ট্রোক হয়েছে। তো সেই স্ট্রোকের একটা খুব মাইনিউট মিনিয়েচার ফর্ম হচ্ছে ইনফাকশন। সেখানে হয়তো খুব ছোট ছোট উম, ছোট্ট ছোট্ট কিছু রক্ত জমাট বেঁধে বিভিন্ন জায়গায় থাকতে পারে, এবং সেটা হয়তো সেই সময় একটা ছোট ইনফাকশন হলে আমরা বুঝতেও পারি না যে সেইটা ইনফাকশনটা হয়েছে বা কোনো সমস্যা হয়েছে। কিন্তু সেইটার থেকে যেটা হয়, ওই যে একটা ছোট রক্তর বিন্দু এখানে রয়ে গেল, সেটা বাকি সেলগুলোতে প্রেশার দেয় এবং সেই সেলগুলো ডিজেনারেট করতে শুরু করে। অর্থাৎ ব্রেন সেল শুকিয়ে যাওয়াটা বয়সের সাথে সাথে একটা এমন একটা ন্যাচারাল প্রসিডিওর যেটা থেকে আমরা কেউ বেরোতে পারবো না। কিন্তু এই লকডাউনের মধ্যে যেটা হচ্ছে, সেই প্রসেসটা হয়তো অনেক বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। তো তাই বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমি যেটা বারবার করে বলবো, আমাদের প্রত্যেকের বাড়িতে আম, বাবা মা স্থানীয় অনেকে রয়েছেন, তাদেরকে না তাদের নোন এনভায়রনমেন্টটা একটু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। মানে ধরুন কারোর যদি রোজ সকালে উঠে হাঁটতে বেরোনোর অভ্যেস হয়, তাকে তো আমরা হাঁটতে বেরোতে দিতে পারবো না, কিন্তু যদি সম্ভব হয় যে বাড়ির বাইরের ওই বাউন্ডারির 2 হাত লম্বা বাউন্ডারিও যদি হয়, সেইখানে যদি সে একটু হাঁটতে পারে, বা তাকে আমি রোজ সকালে যে বন্ধুটির সাথে হাঁটতে বেরোতো, তার বাড়িতে তো নিয়ে যেতে পারবো না, কিন্তু চেষ্টা করা, তাকে বারবার বলা যে তুমি তার সাথে একবার কথা বলো, কথা বলো না, ফোনে কথা বলো, এইটা বলিয়ে দেওয়া। আম, নিজের কাছের মানুষদের সাথে একটু ভিডিও কলে কথা বলিয়ে দেওয়া, মানে যাতে সে তার পরিস্থিতি যেটার মধ্যে ছিল সেইটারই একটা রেপ্লিকার মধ্যে থাকতে পারে। হ্যাঁ, হঠাৎ করে তার পক্ষে এই চেঞ্জ অফ স্টেটটা মেনে নেওয়াটা খুবই কষ্টের এবং খুবই চ্যালেঞ্জিং। আমার নাতি নাতনি স্কুলে যাচ্ছিল, আমার ছেলে বৌমা মেয়ে জামাই সবাই অফিসে যাচ্ছিল, আজ তারা সবাই বাড়িতে বসে, এবং
অনেকের বাড়িতে এই সমস্যাটাও হয়েছে যে তাদের ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, অনেকের চাকরি নিয়ে সমস্যা হচ্ছে, সেগুলোও তো বাড়ির বয়োজ্যেষ্ঠরা আঁচ করতে পারেন। আর তারা যেহেতু এখনো বাড়ির গার্জিয়ান, তাদের সবসময় মনে হয় যে তাদের হাতেই ছাতাটা রয়েছে, তার তলায় আমরা সবাই সন্তানরা রয়েছি। ফলে তাদের চিন্তার কিন্তু শেষ নেই। আমরা হয়তো ভাবি যে সে কি নিয়ে এত চিন্তা করছে, কিন্তু তার চিন্তার কোনো শেষ নেই। ফলে সেইখান থেকে তাদেরকে একটুখানি বেশি সেন্সিটিভ হয়ে তাদেরকে ডিল করা, সেটা খুব দরকার। তাদের সাথেও একইভাবে বলবো, তাদেরকে ভীষণভাবে সাপোর্ট দেওয়া। তারা যদি ভুলে যায়, এবং অনেক ক্ষেত্রেই হচ্ছে যে সে ভুলে গেছে, ভুলে যাচ্ছে বলে সে ইতস্তত বোধ করছে, তো তাকে সেই ইতস্তত বোধ থেকে সরিয়ে এনেছে, না ঠিক আছে তুমি এটা ভুলে গেছো, এটা কোনো ব্যাপার না, এটা আমরাও ভুলে যাই। এই যে সাপোর্টটা, এই যে কেয়ারটা বারবার করে দেওয়া, এটার একটুখানি ব্যবস্থা আমাদের প্রত্যেককে করতে হবে। এবং মানে আমি হয়তো একটু উম, দুঃসাহস নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে বলছি, তাও বলবো যে আমাদের এখন নিউজ চ্যানেল বা নিউজ পেপারগুলো যেভাবে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য কনস্ট্যান্টলি নেগেটিভ নিউজ প্রমোট করে, প্রত্যেক দিন দৈনিক সংক্রমণ বাড়ছে বলে যেভাবে থ্রেটটা দেয়, আমরা প্রত্যেকে জানি যে কালকে যদি একটা দেশে 55,000 লোক ইনফেক্টেড হয়ে থাকে, তাহলে আজকে কোনো মতেই সেটা 5,000 হয়ে যাবে না, আবার কোনো মতেই 2 লাখ হয়ে যাবে না একদিনে। 55,000টা 60 হবে, 56 হবে, 54 হবে, কিন্তু ওই রেঞ্জেই ঘোরাঘুরি করবে। এবং তাই জন্য প্রত্যেক দিন ওই রেকর্ড দৈনিক সংক্রমণ বলে যেটা শুরু করে নিউজ পেপার বা নিউজ হেডলাইনগুলো টেলিভিশনের, আহ, সেটা ভীষণই মিসলিডিং। এবং আমরা হয়তো এই বয়সে দাঁড়িয়ে যেটা ভাবছি যে নিউজ পেপার এমনি বলছে, আমাদের বাবা মাদের পক্ষে হয়তো সবসময় সেইভাবে তুড়ি মেরে উড়িয়ে দেওয়াটা সম্ভব নয়। এবং শুধু তো কোভিড-19-এর সমস্যা নয়, কোভিড-19 ছাড়াও আমরা যদি, মানে আমি পার্সোনালি যেটুকু সময় নিউজ চ্যানেল খুলতে পারি, হয়তো আমি কিছুটা বায়াসড, আমি সব চ্যানেল খুলতে পারি না, কিন্তু আমি সত্যি বলছি, অনেক সময় আমি দেখেছি তারা বলছেন যে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, মানুষ ভয় পাচ্ছেন বলছেন, কিন্তু তারপরে তারা যে কথাগুলো বলছেন সেগুলো থেকে একটা মানুষের দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার কোনো জায়গাই তৈরি হচ্ছে না। তারা উল্টে আরও চারটে এমন কথা বলছে যেটাতে নয় দুশ্চিন্তা হবে, নয় মনে হবে সব হাল ছেড়ে দিয়ে বসে থাকি। মানে আমি যদি সবসময় শুনি যে আমার রাজ্যে, আমার দেশে, আমার লোকালয়তে খারাপই হচ্ছে, তো আমি ভালো করার চেষ্টাটা করব কিভাবে, আমার মনোবলটা আসবে কোথা থেকে? আমি কিন্তু কোনো টেলিভিশনের সেই অর্থে প্রোগ্রাম দেখি না যেখানে একটুখানি আহ, মেন মানে শুধু মেন্টাল ওয়েলনেস বলবো না, যেখানে ভালো থাকা প্রমোট করছে। মানে এই যে আমাদের পুরনো কলকাতার গ্রুপ একটা ইনিশিয়েটিভ নিয়েছে লকডাউনের শুরু থেকেই, যে আমরা ভালো থাকবো এই নিয়ে লেখা, এটা যে আমার মানে যেদিন প্রথম দেখেছিলাম আমার যে কি ভালো লেগেছিল, যে আমরা আমরা অসুস্থতা থেকে তখনই বেরোতে পারবো যখন আমরা সুস্থতা নিয়ে কথা বলবো। আমরা যদি সবসময় অসুস্থতা নিয়েই কথা বলি, তাহলে তো সুস্থতাতে আমরা ফিরতে পারবো না। যেমন আমি আজকে শুরু করেছি অসুস্থতা দিয়ে, কিন্তু আমি চেষ্টা করব শেষ করতে এমন কিছু দিয়ে যেখান থেকে আমরা প্রত্যেকে একটা পজিটিভ ভাইবস পাই। হ্যাঁ, অসুস্থতাটা আমাদের জানতে হবেই, কিন্তু অসুস্থতাটাকে নিয়ে যদি আমরা বাঁচতে শুরু করি, তাহলে তো সুস্থতাটাকে ভুলে যেতে হয়। তো পুরনো কলকাতা গল্পের আম, আমরা ভালো থাকবো এডিশনটা সত্যি একটা ভীষণই অভিনব এবং থটফুল একটা প্রসেস। মানে আমি নিজে বলবো যে কলকাতার লকডাউনের কয়েকদিন পরে আমার এখানে লকডাউনটা শুরু হয়। এবং সত্যি লকডাউন যখন শুরু হয়েছিল প্রথম দিনটা, আমি আজকে এত কথা বলছি কিন্তু প্রথম দিনটাতে আমারও মনে হয়েছিল আমি কি করব, সেটা যে সবসময় আমার এখানকার অবস্থা ভেবে মনে হয়েছিল তা না। কলকাতায় তো আমার আমার সমস্ত প্রিয়জন কলকাতায় থাকেন, কেউ কেউ অন্যান্য শহরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, কেউ হয়তো আমার ছোট কেউ বিদেশেও রয়েছেন। সেখানে হয়তো আমি জানতে পারছি যে খুব বাজেভাবে কোভিড ইনফেকশন ছড়াচ্ছে। তো বাড়িতে বসে সেই খবরগুলো যখন পেতে শুরু করলাম লকডাউনের প্রথম 1-2 দিন, তখন না কিরকম মনে হতো যে আমি কি করব, আমি তো কারোর কিছু হলে ফিরতে পারবো না, এই যে একটা অদ্ভুত দুশ্চিন্তা, সেইখান থেকে কিন্তু আমাকে বেরিয়ে আসতে অনস্বীকার্যভাবে সাহায্য করেছে আমরা ভালো থাকবোই এই লেখার প্যাটার্নটা। এবং আমি এখানেও নিজে লেখা দিয়েছি, এবং কিছু ক্ষেত্রে আমি আমার নিজের ওয়ালে লেখা শুরু করি। এবং এই লেখা শুরু করা কিন্তু একটা বড় স্ট্রেস বার্স্ট ছিল আমার জন্য। তাই জন্য আমি বলবো যে
শুধুমাত্র লেখা, সবার হয়তো লিখতে ভালো লাগে না, কিন্তু প্রত্যেকের নিজস্ব একটা প্যাশন থাকে। সেই প্যাশনটা আমরা ভুলে যাই কাজের আম, বিভিন্ন চিন্তার জন্য ভুলে যাই, সাংসারিক চাপে ভুলে যাই, কিন্তু প্রত্যেকের ছোটবেলা থেকে শুরু করে আমরা যতদিনে বড় হয়েছি, প্রত্যেকটা মানুষ কিছু প্যাশন নিয়ে বড় হয়। সেই প্যাশনগুলো যদি আমরা একটুখানি জোর দিতে পারি, যেমন ধরুন খুব ছোট্ট কথা বলছি, কারোর খুব ভালো লাগে বিভিন্ন রকমের রান্না করতে, হ্যাঁ, তো কেউ যদি মনে করেন যে এই লকডাউনের পিরিয়ডে বিভিন্ন রকমের রান্না ট্রাই করবেন এবং সেটা তাকে স্ট্রেস রিলিজ করতে সাহায্য করে, তিনি সেটা করুন। কারোর যদি মনে হয় যে আমি সেলাই করতে ভালোবাসি কিন্তু আমি সেলাইটা ভালো করতে পারি না, আমি সেলাইটা শিখবো, সুতরাং আমি ওই রান স্টিচটাই 3 দিন ধরে একই দিক থেকে এদিক থেকে ওদিক থেকে বেঁকিয়ে দিয়ে চলেছি, কিছু হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করছি, আমি বলবো ওই চেষ্টাটাই দরকার। আমাদের এক্সারসাইজ, মেন্টাল এক্সারসাইজটা ভীষণভাবে দরকার, হ্যাঁ। আমি এটাও বলবো যে যদি কারোর সুযোগ থাকে, যদি কারোর মনে হয় যে অনলাইন কিছু শেখা যায়, নতুন করে কিছু শেখা যায়, আমি বলবো অতি অবশ্যই শিখতে চেষ্টা করুন, কারণ শেখার কোনো বয়স নেই, এবং শিখতে, যে কোনো কিছু শিখতে শুরু করলেই না আমাদের কিছু ফিল গুড ফ্যাক্টর তৈরি হয়। আমাদের তো এই ভালো লাগা খারাপ লাগা এই পুরো ব্যাপারটাই না একটা ব্যালেন্স চলে, হ্যাঁ। ওই কিছু রঙের শেডের চেঞ্জ হয় না আজকাল, যখন আমরা ওই কম্পিউটার বা কিছুতে রং করি, তখন একই রঙের বিভিন্ন শেড আসতে থাকে না, তো সেই শেডের মতো আমাদের ভালো থাকা খারাপ থাকাগুলো চেঞ্জ হয়, কখনো সেটা একদম ডার্ক ব্লু, কখনো হালকা আকাশি, কিন্তু ওই ব্লুয়েরই শেড। তো সেইভাবে আমরা যদি ভালো থাকতে চাই, ভালো থাকার জন্য যে হরমোনগুলো বা যে কেমিক্যালগুলো বেশি সিক্রিশনের দরকার, সেইগুলো কিন্তু মেন্টাল এক্সারসাইজ, যে কোন শুধু মেন্টাল না, ফিজিক্যাল এক্সারসাইজও বটে, আমরা যদি অনেকক্ষণ গায়ে ঘাম ঝরিয়ে কাজ করি, আমাদের শরীরে কিন্তু গাবা বলে একটা নিউরো ট্রান্সমিটার হয়, যেটা আমাদের এই নেগেটিভ থটসগুলো যাদের থাকে তাদের ক্ষেত্রে সেই সিনথেসিসটা বেশি থাকে, সেটা কমাতে সাহায্য করে। আবার উল্টো দিকে সেরোটোনিন, যেটা আমরা অনেকেই আজকাল নাম শুনি যে মুড, ভালো মুডের হরমোন, গুড হরমোন, মুডি হরমোন, সেই সেরোটোনিন বলে যে নিউরো ট্রান্সমিটারটা, সেটা কিন্তু আমাদেরকে এই যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো বা কো কারিকুলার অ্যাক্টিভিটি, যেগুলো গান শোনা, কবিতা পড়া, এইগুলো থেকে আমাদের যে ইমোশনাল সার্জটা তৈরি হয় না, যে কোনো কবিতা পড়লাম, আম, সেই কবিতাটাকে তো আমরা ফিল করি, কোনো গান শুনলাম সেই গানটাকে আমরা ফিল করি, এই যে আমরা ফিল করি, বা কিছু একটা দেখলাম, কোনো একটা ইউটিউব চ্যানেল খুলে কোনো একটা আম, ধরুন নাটক দেখলাম বা কোনো একটা ভালো নাচ দেখলাম, এই যে জিনিসটা দেখলাম, এটাতে আমাদের ব্রেনে একটা মিরর নিউরন বলে একটা নিউরন থাকে, যে কিন্তু এইটা দেখতে দেখতে নিজেকে ট্রেন করে। হ্যাঁ, অনেক সময় দেখবেন আমরা অনেক কিছু আছে নিজেরা কখনো শিখিনি, করিনি, জানি না, কিন্তু ওই সিচুয়েশনে পড়ে আমরা করে দিলাম জিনিসটা, সেটা কেন হয়? কারণ আমাদের ব্রেনে কিছু মিরর নিউরন বলে থাকে, যারা কনস্ট্যান্টলি ওই সামনে যেটা হচ্ছে সেটাকে নিতে থাকে সাইলেন্টলি। তো সেইভাবেই আমরা যদি এখন ওই মিরর নিউরনটাকে কাজ করাই, নতুন কিছু শেখার জন্য কাজ করাই, আমরা ইমোশনাল রেগুলেশনটাকে এমন জায়গায় নিয়ে যাই যে আমরা ভালো জিনিস দেখছি, ভালো ভাবছি, অটোমেটিক্যালি আমাদের ভালো থাকার চান্সটা বাড়বে। খারাপ তো দেখুন, খারাপের কোনো শেষ নেই, মানে দুশ্চিন্তারও কিন্তু কোনো এন্ড নেই, আমরা কতদূর দুশ্চিন্তা করলে সেই চিন্তাটাকে স্টপ করতে পারবো, যে এতটা অবধি দুশ্চিন্তা করে আমি থামবো, সেটা তো হয় না। ফলে ওই দিকটাতে না ভেবে আমরা যদি ভালো দিকটা ভাবি, লকডাউনেরও কিন্তু অনেক ভালো আছে। আমরা এই যে মার্চ মাসের শেষ থেকে শুরু করেছি, প্রায় এতগুলো মাস হয়ে গেল, আমরা কিন্তু এখনো অবধি বিভিন্নভাবে ভার্চুয়াল প্ল্যাটফর্মটাকে ইউজ করে মানুষের সাথে যোগাযোগ রাখা বলুন, আমার খুব ভালো লেগেছে এই বছর 25শে বৈশাখ, পয়লা বৈশাখ, 22শে শ্রাবণ, আজকে স্বাধীনতা দিবস, বিভিন্ন গ্রুপ থেকে মানুষে, তারা বিভিন্ন রকমের কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তারা নিজেদেরকে চেষ্টা করেছেন যে একটা নান্দনিক বোধ মানুষের মধ্যে তৈরি করতে। পুরনো কলকাতার গল্প থেকে অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আম, যেমন আমি মাঝখানে দেখলাম একটা বিতর্কের আয়োজন, মানে বিতর্কর কিছু কিছু টপিক দেওয়া হচ্ছে,
সেইটা একটা বড় ব্যাপার। মানে সেদিন যেমন হাতের লেখা নিয়ে খুব সুন্দর একটা বিতর্ক আমি দেখতে পেলাম। তো এই জিনিসগুলো যত আমাদের কাছে এসে পৌঁছাবে, এগুলো একটা স্টিমুলাস, আমাদের ব্রেনকে এক্সাইট করবে। আমি কিন্তু ওই ওই বিতর্কগুলোর মধ্যে কোনো একটা বিতর্ক যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, আমি সেটাতে কমেন্ট করলাম, এবং সেই যখন আমি কমেন্ট করলাম, এইটাকে বলে অ্যাসোসিয়েটেড মেমোরি। ওই কমেন্টটা লেখার সময় কিন্তু আমার মধ্যে আরও কিছু মেমোরি এলো, যেগুলো আমার ভালো মেমোরি, গুড মেমোরি। এবার সেগুলোকে আমি রিক্যাপ করলাম, তাহলে কি হলো, আমার সেই মুহূর্তের জন্য আমার একটা ফিলিং অফ গুডনেস তৈরি হলো। তো বারবার করে সেই ভালো থাকা বা ভালোটাকে যদি আমরা প্রমোট করতে পারি, তবে কিন্তু আমাদের পক্ষে অনেক বেশি সহজ হবে শুধু কোভিড-19 প্যান্ডেমিক না, যে কোনো রকমের ক্রিটিক্যালিটি থেকে বেরিয়ে আসা। হ্যাঁ, এবং এই ভালো থাকাটাকে প্রমোট করার জন্য গবেষণার ভিত্তিটা কোথায়? গবেষণার ভিত্তিটা হচ্ছে এটাই, যে সব কিছুর একটা নিয়ম আছে, একটা অঙ্ক আছে, একটা প্রসেস আছে, একটা ডেকোরাম আছে। যেটা আমি শুরুতেই বললাম, যে সমস্ত কিছু মেন্টাল ডিসঅর্ডার নয়, মেন্টাল ডিসঅর্ডারের একটা রকম আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করলে তবে মেন্টাল ডিসঅর্ডার সেটাকে বলা যায়। ঠিক তেমনই এই যে আমি বলছি যে ভালো থাকাটাকে প্রমোট করতে হবে বা আনন্দে থাকাটাকে প্রমোট করতে হবে, এটারও কিন্তু একটা এক্সটেন্ট আছে। মানে একজন মানুষ যদি প্রচণ্ড ইউফোরিক হয়ে যায়, ধরা যাক আমি আবার একটা ডিসঅর্ডারেই ফিরে যাচ্ছি, যেটাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডারের একটা পার্ট হচ্ছে কি ম্যানিয়া। ম্যানিয়া মানে তার একটা অত্যন্ত ওভার্টলি এক্সপ্রেশন, মানে উম, মানে তার মনে হবে যে তিনি মাল্টি মিলেনিয়ার হয়ে গেছেন এবং তার হাতে বিশ্ব দুনিয়া এসে গেছে। তো এইটাও একটা কিন্তু আনন্দের একটা ভীষণ একটা বড় স্টেট, এবং এই স্টেটটা খুব একটা কি বলবো, খুব একটা কাম্য নয়, কারণ সেটাতে অনেক সমস্যা আছে। অর্থাৎ একটা থ্রেশহোল্ড মেনটেন করে, একটা স্বাভাবিক নর্ম মেনটেন করে, একটা ব্যালেন্স মেনটেন করে আমাদের চলতে হবে। আর গবেষণা আমাদেরকে যেটাতে হেল্প করবে সেটা হচ্ছে কি, অন্ধবিশ্বাসটা ছাড়তে হবে। মানে আমার ফ্যামিলিতে একজনের এই কোনো একটা মানসিক সমস্যা আছে বলে তাকে আর মানে সে সমাজে একদম এক কোণে চলে গেল, বা অমুকের বাড়িতে একজন মানসিক অসুস্থ রুগী আছে মানে তার ফ্যামিলির সবাই ওই তৈরি হবে, কারণ তার মধ্যে ওই জিনটা রয়েছে। এই যে কতগুলো ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে, সেগুলো একেবারেই কিন্তু মানে যার কোনো ভিত্তি নেই, যার কোনো লজিক নেই। হ্যাঁ, কারণ আমার ফ্যামিলিতে যদি একটা ডিসঅর্ডার থেকে থাকে, প্রথম কথা হচ্ছে এই ডিসঅর্ডারগুলো এরকম ডিসঅর্ডার নয় যে আমার আছে বলেই আমার ছেলে বা আমার মেয়ের হবে, বা আমার বাবা মায়ের আছে বলেই আমার হবে। প্রত্যেকটারই একটা রিস্ক ফ্যাক্টর থাকে, ঠিক যেমন ডায়াবেটিস, প্রেশারের ক্ষেত্রে বলে যে ফ্যামিলিতে ডায়াবেটিস থাকলে তার রিস্ক বাড়ে, এই ডিসঅর্ডারগুলো তাই ফ্যামিলিতে থাকলে তার রিস্ক বাড়তে পারে। কিন্তু সমস্ত ডিসঅর্ডার আলটিমেটলি ম্যানিফেস্টেড হয় একটা পরিবেশের কন্ট্রিবিউশন থেকে। ফলে পরিবেশটা এই ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা পালন করে। তাই জন্য পরিবেশটাকে আমাদের মডিফাই কিছু ক্ষেত্রে করতে হবে, যে যেখানে আমার মনে হচ্ছে যে এটা আমার ভালো লাগছে না, এটা আমার ডিসকমফর্ট, এটা শুনলে আমার অ্যাংজাইটি হচ্ছে, এটা শুনলে আমার বিরক্ত লাগছে, এবং সেই বিরক্তি বা অ্যাংজাইটির লেভেলটা এমন হয়ে যাচ্ছে যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না, তাহলে আমি সেটা শুনবো না। আবার অ্যাট দ্য সেম টাইম আমার এই গানটা শুনতে ভালো লাগে বা আমার ওর সাথে কথা বলতে ভালো লাগে, আমি তার সাথে কথা বলবো, কিন্তু সেখানে ঠিক ততটাই আমি তার সাথে কথা বলবো যাতে সেটা আমার অ্যাডিকশানে না পৌঁছে যায়। মানে এরকম যেন না হয়ে যায় কোনো একটি অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বাচ্চা মেয়ের বা একটা বাচ্চা ছেলের, যে আজকে আমার অমুক বন্ধুর সাথে কথা না হলে সারাদিন আর আমি কিছু খাবো না বা সারাদিন আমি পড়বো না। এটা কিন্তু ভালো লাগার একটা এক্সট্রিম স্টেট, যেখানে আমার ইউফোরিয়া বা আমার একটা রিওয়ার্ড রেসপন্স অ্যাডিকশনের জায়গা চলে আসছে। অ্যাডিকশন বলতে যে সবসময় আমরা যেগুলো বুঝি যে সাবস্টেন্স ইউজ বা অ্যালকোহল, সেগুলোই অ্যাডিকশন তা না। অ্যাডিকশন মানে হচ্ছে যে কোনো কিছু যেটা একটা যেটা প্রত্যুত্তর আমাদের মধ্যে এক্সাইটমেন্টটা বাড়াচ্ছে এবং যেটা না পেলে আমাদের সমস্যা তৈরি হয়। হ্যাঁ, সেটা একটা অ্যাডিকশনের বড় জায়গা, যে আমরা তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। তো ওই ভালো থাকাটা যেমন দরকার, তেমন সেটাকেও নেশার পর্যায়ে নিয়ে গেলে চলবে না। অর্থাৎ সমস্তগুলোকে ব্যালেন্স করে আমাদের চলতে হবে। আমরা কোভিড-19 খোঁজ রাখবো, প্রত্যেক দিন জানবো কোভিড-19 কি আপডেট হচ্ছে, কিন্তু সেটা নিয়ে দুশ্চিন্তা করব না। আর যেটা বারবার বললাম, যে বাড়ির বাচ্চাদের এবং বড়দের
আমরা একটু স্পেশাল কেয়ারে রাখবো। আমাদের ওপর অনেকটা দায়িত্ব আমাদের সামনের জেনারেশন এবং পরের জেনারেশনকে দেখার। ফলে আমরা সুস্থ থাকবো এবং তাদেরকে ভালো রাখার চেষ্টা করব। এবারে আমি একটুখানি কমেন্টগুলো দেখি, আমার তো সময় আর মাত্র 2 মিনিট বাকি। আহ, আমার খুব ভাল লাগছে যে আমি এত রেসপন্স পেয়েছি এবং এরকম একটা টপিক সিলেক্ট করার পরেও যে আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার কথা শুনছেন বা দেখলেন, এটা আমার ভীষণ ভালো লাগলো। আহ, আমি চেষ্টা করছি কিছু কমেন্টের উত্তর করতে। অনেকেই লিখেছেন ভালো লাগলো, ভালো অনেক কিছু জানতে পারলেন। হ্যাঁ, আমি জানানোর জন্যই এসেছিলাম আজকের লাইভে এবং আমি এখন যদি সমস্ত কমেন্টের উত্তর করতে নাও পারি বলবো না, হয়তো আমার সময় প্রায় শেষের দিকে, আমি পারবো না। কিন্তু আমি এই পোস্টটি ফলো করব এবং কারোর যদি কোনো পার্টিকুলার কমেন্ট বা কিছু জানার থাকে, প্রথমেই বলে রাখি আমি কিন্তু ডাক্তার নই, হ্যাঁ, মানে আমার ওষুধ প্রেসক্রিপশন দেওয়াটাও কাজ নয়, বা টিপিক্যালি কাউন্সিলর বলতে যা বোঝানো হয় যে মনোবিদ, আমি কিন্তু সেটাও নই। আমি যে কথাগুলো বললাম সেটা সম্পূর্ণভাবে আমার গবেষণা, আমার পড়াশোনা, সেগুলোর একটা সংমিশ্রণ থেকে আমার যে অভিজ্ঞতা সমষ্টিগতভাবে হয়েছে সেইটার একটা ছোট্ট ঝলক আপনাদের দিলাম। যেখান থেকে আপনারা যদি কিছু জানতে পেরে থাকেন সেটা আমার জন্য খুব ভালো, আমি খুশি হলাম। আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমি নিশ্চয়ই উত্তর করব। এখানে আপনারা কমেন্ট এখন করতে পারেন বা পরে দেখলে যখন কমেন্ট করবেন আমি রিপ্লাই করব আপনাদের ডেফিনেটলি। আর সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন, সতর্কভাবে থাকুন, দুশ্চিন্তা না করে থাকুন। হ্যাঁ, যে বিধিনিষেধগুলো আছে সেগুলোকে আমরা মানি, কিন্তু ততটাই মানি যতটা মানা সম্ভব, যতটা মানা আমাদেরকে সুস্থ রাখবে। এবং আমরা চেষ্টা করি প্রত্যেকে মিলে প্রত্যেকের সাথে থেকে ভালো থাকি। আমি নিজে সুস্থ থাকলে, আমি নিজে ভালো থাকলে তবে আমি আমার বাড়ির লোককে ভালো রাখবো। অর্থাৎ আমার ভালো থাকাটা কিন্তু আগে দরকার। সুতরাং ভালো থাকাটা নিজেকে দিয়ে শুরু করব এবং তারপরে আস্তে আস্তে চেষ্টা করব যে আমি, আমার পাশের জন, আমার পাশের বাড়ি, আমার বন্ধু, আমরা সবাই একসাথে ভালো থাকব। তো সেই ভালো থাকার প্রস্তাব জানিয়ে এবং সেই ভালো থাকার অঙ্গীকার করে আমি আজকে লাইফটা শেষ করছি। আবারও বলছি আজকে একটা বিশেষ দিন ছিল। তো যাওয়ার আগে জাস্ট 3টে লাইন মনে পড়ছে আজকের দিনটির জন্য বলবো। এবং আমরা সত্যি আজকে যেভাবে ভারতবর্ষ এই সমস্যার মধ্যে মুখোমুখি হয়েছি, শুধুমাত্র তো কোভিড নয়, অনেক কিছুই চলছে, তার মধ্যে আবার অনেক ভালো দিকও আছে। আমরা ভ্যাকসিনের দিকে এগোচ্ছি, আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটাকে অনেক ভালোভাবে ইউজ করছি। এবং আমি যেহেতু এখানে আছি, এখানে আমার প্রচুর বিদেশি বন্ধুরা রয়েছে, তারা কিন্তু অনেক দিক থেকে আমি দেখেছি আমাদের ভারতবর্ষের দিকে তাকিয়ে অনেকটা মাত্রায় রয়েছেন। তো সেইখানে কোথাও একটা ভারতবাসী হিসেবে আমার ভীষণ গর্ব হয়। এবং আমি শেষ করব আজকে একটাই কথা বলে, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তো সেই শুভ দিন, শুভক্ষণ আবার আসবে। আমরা সবাই আবার নির্দ্বিধায় আগের মতো করে যেরকম পুরনো ভারতে ছিলাম ফিরে যাব, সেই শুভকামনা রেখে আমি আজকে আমার লাইভ অনুষ্ঠানটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।